সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। করোনাকালীন সময়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের সঙ্গে আমাদের একত্রিত হওয়ার সুযোগ হয়নি। আমরা অনলাইন ক্লাসে তোমাদের সঙ্গে একত্রিত হচ্ছি। ইতিমধ্যে আমাদের সমাজকর্মের বেশ কয়েকটা ক্লাস তোমাদের সঙ্গে অনলাইনে আমরা তোমাদেরকে ব্রিফ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা ক্লাসগুলো অনুসরণ করেছো এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা দেখছো এবং তোমাদের সিলেবাসের সঙ্গে অনেকটা মিল করে আমরা একাদশ শ্রেণীর কিছু ক্লাস তোমাদের সঙ্গে অনলাইনে সুযোগ করে দিয়েছি। তো দ্বাদশের ক্লাসগুলো একাদশ এবং দ্বাদশের ক্লাস দুটোই সিলেবাস কেন্দ্রিক নেওয়া হয়েছে। আশা করছি তোমরা যারা ক্লাসে আছো, অনলাইন ক্লাসে আছো, মোটামুটি ক্লাসগুলো ফলো করলে বুঝতে পারবে যে সিলেবাস সংশ্লিষ্ট ক্লাসগুলোই আমরা নেয়ার চেষ্টা করছি। তো আমরা আজকে আদর্শ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাই। আমি নাদিরা বেগম, সমাজকর্ম বিভাগ, বিভাগীয় প্রধান, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি অধ্যায়ের উপরে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের সঙ্গে আমরা সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান নিয়ে আলোচনা করব। সাধারণত তোমাদেরকে আমরা এর মধ্যে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলোই তোমাদের রচনামূলক কোশ্চেনই ছিল বেশি। তো যেহেতু এইচএসসির ক্লাসগুলো তোমাদের এমসিকিউ প্লাস সৃজনশীলের উপরে পরীক্ষা, তো এমসিকিউর জন্য আলোচনামূলক ক্লাসগুলো আশা করছি তোমাদেরকে অনেক বেশি উপকৃত করেছে। তো সৃজনশীল অনেকেই বোঝে না। আমরা যারা খাতা দেখি, ক্লাস নেই, সৃজনশীলের উপর কোশ্চেন করলে কোশ্চেনের খুব একটা সহজ উত্তর পাওয়া যায় না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সৃজনশীলের ব্যাপারে একটু মানে সাবধান হলে, মানে সাবধান বলতে সৃজনশীল কোশ্চেন কিন্তু তোমার বইয়ের ভিতর থেকে আসবে। তোমাকে তোমার মতো করে বই থেকে ধারণাগুলো নিয়ে সাজিয়ে উত্তর দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদের সৃজনশীল কোশ্চেনের উপরে আজকে প্রথম অধ্যায়ের সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপরে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। সৃজনশীল আলোচনা করব। সৃজনশীলের যেটাকে আমরা বাংলায় একটা উদ্দীপক বলি, যে উদ্দীপকের উপরেই আলোচনা করব। তো একটা উদ্দীপক নিয়ে যখন আলোচনা করব, তাহলে উদ্দীপকের বিষয়টা তোমার প্রথম অধ্যায়ের থেকেই আমরা সিলেকশন করেছি। আমি সিলেকশন প্রথম অধ্যায় থেকেই করার এই কারণ যে তোমরা যেহেতু প্রথম অধ্যায়টা সমাজকর্ম কেন্দ্রিকই আলোচনা, সমাজকর্মের পরিধি কি, সমাজকর্মের পরিধি, গুরুত্ব, প্রয়োজনীয়তা সবকিছুই আছে। তো সেক্ষেত্রে এই প্রথম অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনটা তোমরা যখন মানে মানে সহযোগিতা পাবে, তখন বুঝতে পারবে যে আসলে এই অধ্যায়ের প্রশ্নগুলো সৃজনশীল কি ধরনের সৃজনশীল প্রশ্ন হতে পারে এবং তার উত্তরগুলো কিভাবে দেয়া যেতে পারে। তোমরা দেখো, তোমরা যারা অনলাইন ক্লাসে এখন আমার সঙ্গে উপস্থিত আছো, উদ্দীপকটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, ফারদিন একটি পেশাগত সংগঠনের কর্মকর্তা। পেশাগত সংগঠন অর্থাৎ আমরা যেহেতু পড়ে আসছি যে সমাজকর্ম একটি কি পেশাভিত্তিক বিজ্ঞান, অর্থাৎ পেশা, সমাজকর্ম একটি পেশা। পেশাদারী সংগঠন বলো, পেশাদারী বিষয় বলো, পেশাদারী বিজ্ঞান বলো, সবকিছু হচ্ছে সমাজকর্মের অন্তর্ভুক্ত। তো ফারদিন একটি পেশাগত সংগঠনের কর্মকর্তা। তার সংগঠনের কর্মীরা কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকদের সাহায্য করে থাকেন। সামাজিকভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করেন। ব্যক্তি, পরিবার ও সমাজের চাহিদা পূরণে তারা সমাজের সম্পদ ব্যবহার করেন ও কাজে লাগান। তোমরা উদ্দীপকটা আমি যে পড়লাম, তোমরা খেয়াল করেছো যে বিষয়গুলো সবগুলোই কিন্তু
সমাজকর্ম কেন্দ্রিক। এখানে বেশ কয়েকটা বিষয় আসছে। সেটা হচ্ছে সুনির্দিষ্ট পদ্ধতি, সংগঠন, পেশাগত সংগঠন, সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সামাজিকভাবে কার্যক্রম পরিচালনা, ব্যক্তি সমাজের চাহিদা পূরণে তারা সমাজের সম্পদ কিভাবে ব্যবহার করেন এবং কাজে লাগান। এগুলো সবকিছুই কি সমাজকর্মের বৈশিষ্ট্য কিংবা সমাজকর্মের অন্তর্গত। তাহলে এই উদ্দীপকের উপরে ভিত্তি করে বেশ কয়েকটা কোশ্চেন কয়টা আসে আমাদের সৃজনশীল কোশ্চেনে মোট 4টা কোশ্চেন থাকে। একটা হচ্ছে ক কোশ্চেন, ক এর প্রশ্ন মান থাকে হচ্ছে 1, খ এর প্রশ্ন মান থাকে হচ্ছে 2, গ এর প্রশ্ন মান থাকে হচ্ছে 3 আর ঘ এর প্রশ্ন মান থাকে হচ্ছে 4। এই মিলিয়ে তোমরা 10 সৃজনশীল প্রশ্নের উত্তর মান হচ্ছে 10। তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কি প্রয়োজন, এটা একটা এক কথায় প্রকাশ, অর্থাৎ এক কথা দিয়ে তোমরা এই কোশ্চেনের উত্তরটা দিতে পারো, এলিবারেটলি করতে পারো তোমরা, কোনো সমস্যা নেই। মানে যে আমার কথা হচ্ছে তুমি যা মানে যেটা প্রশ্ন চেয়েছে সেই প্রশ্নের মূল জিস্ট কথাটা তোমাকে থাকতে হবে। সেটাকে তুমি যদি ইলাবোরেট করে বড় করো, 2-3 লাইন বাড়াও, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু তোমার মূল কথাটা তোমার থাকতে হবে। তাহলে এখানে বলছে যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কি প্রয়োজন। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ আমি কি চাচ্ছি, সমস্যাগ্রস্ত ব্যক্তি কি চাচ্ছে, তার লক্ষ্য কি, সে লক্ষ্য অর্জনের জন্য কি প্রয়োজন তোমরা একটু অনুমান করো। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য মূলত বাস্তবমুখী পরিকল্পনা প্রয়োজন। আমি আমি একটা জীবনের লক্ষ্য ঠিক করলাম, সেই লক্ষ্যটা যদি বাস্তবের সঙ্গে না যায়, বাস্তবমুখী না হয়, সেটা কি আমি পরিকল্পনা করলেও কি সেটা ফলপ্রসূ হবে? হবে না, কখনো হবে না। তো সেক্ষেত্রে আমাকে সেটা বাস্তবমুখী হতে হবে, অর্থাৎ আমার যা সম্পদ আছে, আমার যা পারিপার্শ্বিকতা পরিস্থিতি আছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাকে বাস্তবমুখী পরিকল্পনা তৈরি করতে হবে। তাহলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কি প্রয়োজন? কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাকে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করতে হবে। খ প্রশ্ন হচ্ছে এখানে পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্ম অধ্যয়ন প্রয়োজন কেন? পেশাদার সমাজকর্মী, আমরা তোমাদেরকে পেশার সম্ভাবনা এই একাদশের একটা অধ্যায় আছে, সমাজ কল্যাণ পেশা ও তার সম্ভাবনা। অর্থাৎ সমাজ কল্যাণকে আমরা কখন পেশা হিসেবে গ্রহণ করব এবং পেশা হিসেবে গ্রহণ করার পর একজন সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্ম আসলে কিভাবে অধ্যয়ন করতে হবে, কেন প্রয়োজন। তাহলে দেখো এখানে বলা হয়েছে যে পেশা হিসেবে সমাজকর্ম, আমরা যে বিষয়টা পড়ছি সমাজকর্ম, সমাজের জন্য যে কাজ করা হয় সেটাই হচ্ছে সমাজকর্ম, সেটা পেশাগত দিক থেকে তোমাকে দেখতে হবে। পেশা হিসেবে সমাজকর্ম সর্বজন স্বীকৃত, অর্থাৎ সমাজকর্ম তুমি যখন নিয়ে অধ্যয়ন করবে তাহলে সেটাকে তোমার মাথায় থাকতে হবে যে এটা আমি পেশা হিসেবে অন্তর্ভুক্ত করব। তো পেশা হিসেবে সমাজকর্ম যখন সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত বলতে মানে তোমরা পেশাতে গেলে, যে কোনো পেশায় অংশগ্রহণ করলেই তোমাকে কিন্তু সমাজকর্মের বিষয়গুলো কম বেশি আলোচনা করতে হবে। আমাদের এই সমাজ বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমাজের জটিল ও বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজন পেশাদার সমাজকর্মী। এখানে দেখো যে সমাজে তো সমস্যা থাকবেই, একটা সমাজ, একটা ব্যক্তি, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, প্রত্যেকটা সার্কেলিং এর মধ্যেই কিন্তু একটা সমস্যার আবর্ত থাকে। সেই সমস্যার আবর্তকে ঘিরেই কিন্তু সমাজে এই জটিল বিরূপ কিছু পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রয়োজন হয় তখন পেশাদার সমাজকর্মী। সমাজকর্ম অধ্যয়ন ছাড়া কারোর পক্ষেই কিন্তু পেশাদার সমাজকর্মী হওয়া সম্ভব নয়। একজন সমাজকর্মী একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার নিজস্ব সমস্যা সমাধানে উপায় অবলম্বন করে তাকে কি করে, তাকে স্বাবলম্বী করার সুযোগ করে তোলে। তাই পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্ম অধ্যয়ন প্রয়োজন। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে পেশাদার সমাজকর্মী সৃষ্টিতে সমাজকর্ম অধ্যয়ন এই জন্যই প্রয়োজন। অর্থাৎ তোমাকে একজন পেশাদার সমাজকর্মী হতে গেলে তোমাকে মূল সমাজকর্ম অধ্যয়ন করেই তারপরে তোমাকে পেশা গ্রহণ করতে হবে। গ এর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে ফারদিনের সংগঠনের কার্যক্রম সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। আমরা যে উদ্দীপকটা পড়লাম যে উদ্দীপকে ফারদিন কি, ফারদিনের একটি
সংগঠন আছে, সেই সংগঠনের সঙ্গে সে মূলত কি কি কাজ করে থাকে, সামাজিক কার্যক্রম করে থাকে। তাহলে যে উদ্দীপকে ফারদিনের সংগঠনের কার্যক্রম সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। এখানে বলা হয়েছে যে উদ্দীপকে ফারদিনের সংগঠনের কার্যক্রম সমাজকর্মের প্রকৃতি ও বৈশিষ্ট্যের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। শতভাগ কেন বলছে? যে এখানে দেখো যে সমাজকর্মের বৈশিষ্ট্যগুলো কি? এটি একটি সাহায্যকারী কার্যক্রম। সাহায্য কাকে করবে? সমস্যাগ্রস্ত ব্যক্তিকে। এটি যেহেতু একটি সাহায্যকারী কার্যক্রম, তাহলে সমাজকর্ম একটি সাহায্যকারী কার্যক্রমের মাধ্যমেই একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করে থাকে। সমাজকর্ম কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতির আওতায় ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে। সমাজকর্ম কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি। তোমাদেরকে আমরা এর আগেও আলোচনা করেছিলাম বিভিন্ন আলোচনার ফাঁকে যে সমাজকর্ম দুটো পদ্ধতিতে বিভক্ত। একটা হচ্ছে সহায়ক পদ্ধতি, আরেকটা হচ্ছে মৌলিক পদ্ধতি। তো মৌলিককে কে সহায়ক কেন বলে? যে মৌলিককে সাহায্য করার জন্যই সহায়ক পদ্ধতি। তো মৌলিক যে পদ্ধতি তাই সেটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন। তাহলে ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সহায়তা করে। সমাজকর্ম কিন্তু এই কতগুলো সুনির্দিষ্ট পদ্ধতি। আমরা আরো যখন ক্লাসে তোমাদেরকে আরো মানে ডিটেইল ক্লাস আলোচনা করব, তখন তোমাদের এই পদ্ধতি বিষয়ের উপরে একটা ক্লাস, ইতিমধ্যে তোমাদের পদ্ধতির উপরে একটা ক্লাস হয়েছে, অনলাইনে ক্লাস হয়েছে। তোমরা ওই ক্লাসটা ফলো করলে তোমরা আরো বেশি পরিষ্কার হবে যে সমাজকর্মের পদ্ধতির আওতায় কোন কোন পদ্ধতি আছে। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি, দল সমাজকর্ম পদ্ধতি এবং সমষ্টি সমস্যা সমাধান, সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন। এটা হচ্ছে মৌলিক পদ্ধতি। এটাতে কি করে? যে সমাজকর্ম সমস্যা সমাধানে সহায়তা করে এই পদ্ধতিগুলোর মাধ্যমে। সমাজকর্ম সরকারি ও বেসরকারি অথবা উভয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত কোনো সংগঠনের মাধ্যমে জনগণের কল্যাণে পরিচালিত প্রয়োজনীয় কার্যক্রম। এখানে একটা জিনিস খেয়াল করো, সরকারি, বেসরকারি অথবা উভয়ের যৌথ উদ্যোগে। আছে না এরকম সরকারি এবং বেসরকারি কোলাবোরেশনে অনেকেই কাজ করছে, যেমন এনজিও গুলো। এনজিও গুলোর নাম তোমরা শুনেছ। এনজিও গুলো কিন্তু কখনো কখনো সরকারি কার্যক্রমের সাথে, সরকারি কোনো অফিসের সাথে, যেমন সমাজ সেবা আছে আমাদের, তারপরে গ্রামীণ সমাজ সেবা আছে, তারপরে হচ্ছে তোমার এমন অনেক কাজ যা সরকার করে, তাদের সঙ্গে কোলাবোরেশন অর্থাৎ সমন্বয় করে যৌথ উদ্যোগে কাজ করে বিভিন্ন এনজিওরা। কাজ করার ফলে কি হয় যে কোনো সংগঠনের মাধ্যমে জনগণের কল্যাণে পরিচালিত প্রয়োজনীয় কার্যক্রম কিন্তু এই সমাজকর্ম। সমাজকর্ম কিন্তু এইভাবেও কার্যক্রম করে যৌথ উদ্যোগের মাধ্যমে। আরেকটা বৈশিষ্ট্য দেখো যে সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো এটি একটি সংযোগকারী কার্যক্রম, অর্থাৎ ইন্টারকানেকশন। অর্থাৎ তুমি যদি কোনো সমস্যায় পড়ো, কোনো সমস্যা তোমার সমস্যা নিয়ে যদি কখনো কোনো সমাজকর্মীর সাথে তোমার বসার সুযোগ হয়, এমন সমস্যাগ্রস্ত ব্যক্তি, তখন কিন্তু সে তোমাকে সরাসরি কি করবে? একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির আওতায় নিয়ে এসে তার সঙ্গে তোমার সুন্দর একটা সম্পর্ক বিল্ড আপ করবে, অর্থাৎ একটা পারস্পরিক সম্পর্ক। এটা সমাজকর্মের ভাষায় কি বলে? রিসিপ্রোকাল, অর্থাৎ মানে তোমার র্যাপোর্ট বিল্ডিং বলে এটাকে। আরেকটা হচ্ছে আন্তঃক্রিয়া সম্পর্ক, অর্থাৎ রিসিপ্রোকাল সম্পর্ক হচ্ছে সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে সমাজকর্মের একটা সম্পর্ক তৈরি না হলে সেই সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান করা কখনোই সম্ভব না। এটা আমরা আরো বড় ক্লাসে যখন যাব, এটা নিয়ে তোমাদের সঙ্গে আরো ডিটেল আলোচনা করব। সেক্ষেত্রে সমাজকর্মের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটি সংযোগকারী কার্যক্রম। এখানে দেখো যে যৌথ কার্যক্রমেও কিন্তু বলা হয়েছে সরকারি এবং বেসরকারি সংস্থার সঙ্গে কি করে? যে সংযোগ করে একটা কাজকে, মূল কাজকে একটা বলিষ্ঠ কাজে রূপ দেওয়ার জন্যই কিন্তু এই সংযোগকারী কার্যক্রম কাজ করে থাকে, সেটা হচ্ছে সমাজকর্ম। এর মাধ্যমে অসুবিধাগ্রস্ত ব্যক্তি, পরিবার, সমাজ তাদের অপূরিত মৌলিক মানবিক চাহিদা পূরণের জন্য সমাজের সব সম্পদ কাজে লাগাতে পারে। সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যায় পড়ে তখন কিন্তু তার মানে সহযোগিতা করার জন্য অর্থের চাইতে মানসিক সাপোর্টটা তখন কিন্তু তার খুব বেশি প্রয়োজন হয়। মানসিক সাপোর্টের ক্ষেত্রে বলতে গেলে তোমাকে, তোমার অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু তুমি সেটাকে কাজে লাগাতে পারছো না। সেক্ষেত্রে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য
তুমি কারোর সঙ্গে তো বিষয়গুলো তোমার শেয়ার করতে হবে। তোমাকে একটা পথ তাকে দেখিয়ে দিতে হবে। সে পথগুলো কে করে? দেখায় দেওয়ার জন্য একজন সমাজকর্মী সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বিভিন্ন পথ অবলম্বন করার সুযোগ তৈরি করে দেয়। তাহলে এখানে বলছে যে অসুবিধাগ্রস্ত ব্যক্তি, তার পরিবার, সমাজ তাদের অপরিণত মৌলিক চাহিদা, মানবিক চাহিদা পূরণের জন্য সমাজের সব সম্পদকেই কাজে লাগিয়ে তার সমস্যা সমাধানে সহায়তা করে। উপযুক্ত আলোচনায় দেখা যায় যে সমাজকর্মের ৩টি বৈশিষ্ট্য হলো সাহায্যকারী কার্যক্রম, সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকদের জন্য পরিচালিত কার্যক্রম ও সংযোগকারী কার্যক্রম। ৩টা বিষয়। একটা হচ্ছে সাহায্যকারী কার্যক্রম, সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকদের জন্য পরিচালিত কার্যক্রম ও সংযোগকারী কার্যক্রম। তাহলে সবগুলোই কি একটার সাথে আরেকটার কি ইন্টারপার্সোনাল, আন্তঃব্যক্তিক সম্পর্ক, যেটাকে বলে যে সাহায্য তুমি তখনই করবে যখন তোমার সাথে আমার একটা রিলেশন বিল্ড আপ হবে। সেক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে একজন সমাজকর্মীর যখন ভালো সম্পর্ক তৈরি হবে, তখন সমস্যাগ্রস্ত ব্যক্তি সমাজকর্মীকে কাছের একজন মনে করে তার সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করবে এবং সমাজকর্মী পেশাগত উপায়ে, পেশাগত পদ্ধতি অনুসরণ করে তাকে বিভিন্ন পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত ব্যক্তির জন্য পরিচালিত কার্যক্রম অর্থাৎ সংগঠন ভিত্তিক কার্যক্রম ও সাহায্যকারী কার্যক্রম, সংগঠন ভিত্তিক কিছু কিছু সাহায্যকারী কার্যক্রম এবং সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী পরিচালিত অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকেদের জন্য পরিচালিত কার্যক্রম এর জন্য সংযোগ তৈরি করার মাধ্যমে সে সহায়তা করতে পারে কে? একজন সমাজকর্মী। উদ্দীপকে উল্লিখিত ফারদিনের এই সংগঠনটির ৩টি বৈশিষ্ট্য রয়েছে, এখানে সেটা উল্লেখ করা হয়েছে। সুতরাং বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত ফারদিনের সংগঠনের কার্যক্রম সমাজকর্মের প্রকৃত বৈশিষ্ট্যের সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা কোশ্চেনের উত্তরটা পেয়ে গেলাম যে উদ্দীপকে ফারদিনের সংগঠনের কার্যক্রম সমাজকর্মের প্রকৃত বৈশিষ্ট্যের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ তোমরা সমাজকর্মের বৈশিষ্ট্যটাই হচ্ছে এই প্রশ্নের মূল উত্তর। তাহলে তোমরা সমাজকর্মের প্রকৃতি ও পরিধির মধ্যে বৈশিষ্ট্য তোমরা পেয়ে যাচ্ছ। সেই বৈশিষ্ট্যটাই ভালো করে যখন পড়বে তখন তোমাদের এই কোশ্চেনের সঙ্গে সামঞ্জস্যতা তোমরা পেয়ে যাবে। সামঞ্জস্যতা যখন পাবে তখন এই কোশ্চেনের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা করে তখন বৈশিষ্ট্যগুলো সাজিয়ে সুন্দরভাবে উত্তর করলেই তোমার প্রশ্নের মান অনেক বেশি উন্নত হবে। তখন তোমার প্রশ্নের মান পাওয়ার ক্ষেত্রে সহায়তা করবে তখন তোমার এই বৈশিষ্ট্যগুলোই। আমরা আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ঘ কোশ্চেন। ঘ কোশ্চেনে কি ছিল যে সমাজকর্মী এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। আমরা তো পড়লাম বেশ কয়েকটা, তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য। তো এছাড়াও আরো বৈশিষ্ট্য রয়েছে, এই কথাটা বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ বর্ণনা করতে বলছে। তাহলে তোমাকে বর্ণনা করতে গেলে তোমাকে দেখো এখানে বলছে যে উদ্দীপকে সমাজকর্মের সাহায্যকারী কার্যক্রম, সামাজিক কার্যক্রম ও সংযোগকারী কার্যক্রম এই ৩টি বৈশিষ্ট্যতে বেশি আলোকপাত করা হয়েছে, অর্থাৎ অনেক বেশি ফোকাস করে দেখানো হয়েছে এই ৩টা কার্যক্রম। একটা হচ্ছে সাহায্যকারী কার্যক্রম, আরেকটা হচ্ছে সামাজিক কার্যক্রম, আরেকটা হচ্ছে সংযোগকারী কার্যক্রম। এই ৩টা বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছে। সমাজকর্মে এছাড়াও কিন্তু আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে। নিচে কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে আমি এখানে দেখাবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। এখানে বলা প্রথম বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে যে সমাজকর্মের বৈশিষ্ট্য সম্পর্কে মনীষী স্কিডমোর বলেন যে সমাজকর্ম একটি কলা, একটি বিজ্ঞান, একটি বিকাশমান বিজ্ঞান ও পেশা, কারণ পেশার সব বৈশিষ্ট্যই সমাজকর্ম পূরণ করেছে। স্কিডমোরের নাম শুনেছো তোমরা, আর.এস. স্কিডমোর, তারপরে হচ্ছে ফ্রেড লেন্ডারের নাম শুনেছো, আর স্কিডমোরের নাম শুনেছো, অনেক মনীষীর নাম শুনেছো। তো স্কিডমোর এখানে বলেছে যে সমাজকর্ম যখন একটি কলা, কলা মানে হচ্ছে কি একটা কার্যক্রম, কলার বৈশিষ্ট্যই হচ্ছে একটি বিশেষ কার্যক্রমের মাধ্যমে একটা কাজকে সুসম্পন্নতা দান করা। একটি বিকাশমান বিজ্ঞান, বিজ্ঞান কেন বলা হয়েছে? বিজ্ঞান মানে কি? বিশেষ জ্ঞান, অর্থাৎ তোমার বিকাশমান বিজ্ঞান অর্থাৎ বিকশিত বিজ্ঞান, যেটা বিজ্ঞান বিশেষ জ্ঞান ও পেশা, কারণ পেশার সব বৈশিষ্ট্যই কিন্তু সমাজকর্মের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। আমরা যারা পেশাদার সংগঠনের অন্তর্ভুক্ত থাকি তাদের পেশাদার সংগঠনের মধ্যে কিন্তু কিছু নীতিমালা ও বৈশিষ্ট্য থাকে। সেই নীতিমালা বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু একজন
পেশাদার ব্যক্তিকে কাজ করতে হয়। সেক্ষেত্রে সমাজকর্মী যখন পেশাদার সংগঠনের মাধ্যমে কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে, তখন কিন্তু তার বৈশিষ্ট্যটাকে ফলো করে তার সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। ২ এ দেখো যে সমাজকর্ম সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট। সমাজকর্ম সমাজের সামগ্রিক ইতিবাচক একটা জিনিস খেয়াল করবে, নট অনলি নেতিবাচক, অর্থাৎ তোমরা নেগেটিভ কোনো বিষয়ই আলোচনা করা যাবে না এখানে। যা কিছু করবে সবকিছুই পজিটিভলি করবে। অর্থাৎ সমাজকর্ম সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন সাধনে সচেষ্ট। একটা জিনিস খেয়াল করো, একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন সমস্যায় পড়ে তখন কিন্তু তার মধ্যে কোনো ভালো চিন্তা কিংবা পজিটিভ চিন্তা তখন তার মধ্যে কাজ করে না। সবসময় নেগেটিভলি অর্থাৎ বিপরীতমুখী চিন্তা তার মাথায় তখন বেশি তাকে প্রভাবিত করে। তো সেক্ষেত্রে একজন সমাজকর্মী যখন সমাজকর্মের বৈশিষ্ট্য দিয়ে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করবে, তখন সে সবকিছুই কিন্তু তার ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে তাকে সাহায্য করবে। একটা উদাহরণ দেই, যেমন তোমার অনেক জমি জমা, কোনো এক জমিওয়ালা ব্যক্তি তার জমি জমা হারাতে বসছে কোনো এক মহাজনের দ্বারা। তখন কিন্তু সে কোনো উপায়ান্তর না দেখে সে কিন্তু একজন আইনি উকিলের কাছে যাবে। উকিল তখন তাকে কি করবে? উকিল তাকে বিভিন্ন পরামর্শ দিবে, তার জমি জমার কাগজপত্র তার কাছ থেকে সব নিয়ে তাকে তার বিভিন্ন জমি জমার দাগ খতিয়ান এগুলা সব তার কাছ থেকে যখন সংগ্রহ করবে, তখন কিন্তু সে ওই লাইনেই তাকে বলবে যে না, তার কিছু কিছু জমি তার হাতছাড়া হয়নি। কিছু কিছু মহাজন তাকে বিভিন্ন রকমের প্রভাবিত করে, তোমরা অনেকেই দেখেছো মিডিয়ায়, আমরা সিনেমাতে দেখি যে মহাজনরা গরিব ব্যক্তিদের, গরিব মানুষ যারা গরিব বর্গা চাষী ওদের কাছ থেকে জমি জমা হাতিয়ে নেয়। না বুঝে ওরা শিক্ষিত না, অশিক্ষিত মূর্খ বলে ওদের কাছ থেকে অনেক কিছুই হাতিয়ে নেয়। সেক্ষেত্রে কিন্তু একজন আইনি ব্যক্তি অর্থাৎ উকিল যখন তার এই পাশে এসে দাঁড়াবে, একজন উকিলও কিন্তু একজন সমাজকর্মী হতে পারে এইভাবে, অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তখন তাকে যখন সহায়তা করবে, ইতিবাচক কিছু কিছু পরিবর্তন সাধনের মানে বলবে, তখন দেখাবে কাগজপত্রগুলো সব ঠিক আছে, আসলে যা বলেছে সেগুলো সব মিথ্যা, বানোয়াট কিছু ভিত্তির উপরে তার জমি জমা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে। তখন কিন্তু সে আস্তে আস্তে সেই উকিল বলো আর আইনি সহায়ক বলো তার উপরে সে নির্ভর হতে শুরু করবে। তখন সে আস্তে আস্তে এই সমস্যা থেকে উঠে আসার চেষ্টা করবে। তো ইতিবাচক পরিবর্তন এই কারণেই বলছি যে সে কিন্তু অনেক আশা নিয়েই আইনি সহায়কের কাছে গিয়েছিল। আইনি সহায়ক যদি একজন পেশাদার সমাজকর্মী হয়, তবে কিন্তু সে তাকে খুব মানে ভালোভাবেই দেখবে এবং তাকে সাহায্য করার চেষ্টা করবে। তো এখানে আমরা আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে সমাজকর্ম মানুষকে তার মনোসামাজিক ভূমিকা পালনে একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে। সমাজকর্ম তার মনোসামাজিক ভূমিকা পালন বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ মানুষের মানসিক দিকটা, অর্থাৎ মানসিক দিকের যে ভূমিকা কিছু আছে সেই ভূমিকা পালনের ক্ষেত্রে একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে। এই যে আমি একজন বললাম যে জমি হারা ব্যক্তি, একজন মূর্খ বর্গা চাষী যখন জমি হারাতে বসেছে, তখন সে কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তখন তার কি ভূমিকা হতে পারে? সে হতাশ না হয়ে তার আইনি সহায়কের সহায়তা নিবে, তারপরে সে গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সহায়তা নিবে। পাশাপাশি যখন একজন পেশাদার সমাজকর্মী যখন তাকে সমাজকর্মী সহায়তা নিবে, তখন কিন্তু সমাজকর্মী তার এই সমস্যাগুলোর আওতায় তাকে বিভিন্নভাবে মনোসামাজিকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করবে। যেটা উকিলের সঙ্গে সংযোগকারী কার্যক্রম আমরা শুরুতেই বলেছি যে সাহায্যকারী কার্যক্রম, সামাজিক কার্যক্রম এবং সংযোগকারী কার্যক্রম, এই তিনটা কার্যক্রমই কিন্তু এক পেশার সাথে আরেক পেশার যখন তুমি তাকে মানসিকভাবে বলো, অন্যান্য সামাজিকভাবে বলো সাহায্য করতে যাবে, তখন কিন্তু এই সংযোগকারী কার্যক্রমগুলোই কিন্তু তাকে সাহায্য করবে। এটা সমাজকর্মীর মাধ্যমে, পেশাদার সমাজকর্মীর মাধ্যমেই সম্ভব। আরেকটা পয়েন্ট তোমরা দেখো
4 নাম্বার পয়েন্ট যে সমাজকর্ম সব মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে সামাজিক পরিবর্তন আনয়নে সাহায্য করে। সমাজকর্ম সব মানুষের কল্যাণ বৃদ্ধি, সব মানুষ বলতে অর্থাৎ সামগ্রিক দিক থেকে বলতে গেলে আমরা কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিয়েই কাজ করি যারা সমাজকর্মী, পেশাদার সমাজকর্মী। তো সমস্যাগ্রস্ত ব্যক্তি, এখানে সব মানুষ বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তির কথাই বলা হচ্ছে, যে সব মানুষের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু সামাজিক পরিবর্তন আনয়নে সাহায্য করে। আমরা যারা কোনো সমস্যা নেই তাদের জন্য সামাজিক পরিবর্তন আনয়নটা সামাজিক পরিবর্তন প্রয়োজন আছে, সেটা সামাজিকভাবে পরিবর্তিত হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকে। কিন্তু যারা প্রস্তুত না, যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি, যারা পরিস্থিতির সাথে সামঞ্জস্য পূর্ণ আচরণে অভ্যস্ত নয়, তাদের লক্ষ্যেই কিন্তু এই কল্যাণ বৃদ্ধি, অর্থাৎ কল্যাণ মানে ভালো, ভালো কিছু করার উদ্দেশ্যেই সামাজিক পরিবর্তন আনয়নে তখন একজন পেশাদার সমাজকর্মী সাহায্য করে থাকে তার সমস্যাগ্রস্ত ব্যক্তিকে। সমাজকর্ম কিন্তু বিভিন্ন ব্যক্তি সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তির নিজস্ব ক্ষমতার বিকাশ সাধন করে স্বাবলম্বী করে তোলে। সমাজকর্ম যখন একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সঙ্গে তার ইন্টারপার্সোনাল সম্পর্ক তৈরি করে, আন্তঃব্যক্তিক সম্পর্ক যেটাকে বলে, তো আস্তে আস্তে কিন্তু একটা পেশাদার সম্পর্ক যখন তৈরি হয় তখন তার মধ্যে কিন্তু তার সঙ্গে কিন্তু তার একটা পারস্পরিক সম্পর্ক, আমরা যারা পদ্ধতিগুলো বললাম না, যে ব্যক্তিগত সমাজকর্ম, ব্যক্তিগত সমাজকর্ম পদ্ধতি, দলগত সমাজকর্ম পদ্ধতি এবং সমষ্টি উন্নয়ন, সমষ্টি সংগঠন, এগুলা পদ্ধতির মাধ্যমে কিন্তু যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব। তো একজন ব্যক্তি যখন, সমস্যাগ্রস্ত ব্যক্তি যখন নিজস্ব ক্ষমতা হারায় ফেলে তার সমস্যার সমাধান করার ক্ষেত্রে, তখন বিকাশ বলতে কি, অর্থাৎ তার যা কিছু আছে তুমি তার মধ্যে থেকে তুমি হতাশ না হয়ে সামনে আরো বেশি, তোমার আরো বেশি কাজ করার সুযোগ আছে, আরো বেশি ভালোর দিকে, ভালো পথে কাজ করার, এগোনোর সুযোগ আছে। সেক্ষেত্রে থেকে তুমি নিজস্ব ক্ষমতার বিকাশ, অর্থাৎ তোমার যা কিছু আছে, তোমার যা কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতার বিকাশ সাধন করে তাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে কি একজন পেশাদার সমাজকর্মী কিংবা সমাজকর্ম, অর্থাৎ সমাজকর্ম অধ্যয়ন করেই কিন্তু তুমি একজন পেশাদার সমাজকর্মী হবে। সমাজকর্ম একটি পেশা। সামাজিক প্রতিষ্ঠানে পেশাদার প্রতিনিধি হিসেবে সমাজকর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পেয়ে থাকেন এবং তার কাজের জন্য জবাবদিহিতা করতে হয়। এই যে সাংগঠনিক কার্যক্রম, একটু আগে আমরা তোমাদেরকে জানালাম যে সমাজকর্মী, একজন পেশাদার সমাজকর্মী কখন তৈরি হবে, অর্থাৎ সংগঠনের মাধ্যমেই কিন্তু একজন পেশাদার সমাজকর্মী তৈরি হবে। আমি একজনের কাছে গিয়ে বললাম আমি একজন সমাজকর্মী, আমি তোমার কাজে সহায়তা করবো, আমি তোমাকে কাজে সাহায্য করতে আসছি, কেউ কি আমার সঙ্গে তার কাজে সহায়তা করার জন্য আমার সহায়তা নেবে না। সেটা সাংগঠনিক ভাবেই তাকে সহযোগিতা করে তবেই তাকে সম্ভব সাংগঠনিক একজন পেশাদার সমাজকর্মী তৈরি হয়ে তখন সে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে পেশাদার প্রতিনিধি হিসেবে সমাজকর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিয়েছে একজন সমাজকর্মী হিসেবে, সে প্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পেয়ে থাকবেন এবং তার কাজের জন্য জবাবদিহিতা, অর্থাৎ জবাবদিহিতা করতে সে যে কাজগুলো করেছে সেই কাজগুলো সঠিক উপায়ে করেছে কিনা এবং সঠিক উপায়ে যদি না করে থাকে তার পরবর্তী পদক্ষেপ কি কি গ্রহণ করবে, সেই পদক্ষেপগুলোর জন্য তাকে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে তাকে জবাবদিহিতা করতে হবে। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্যই হলো সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীর র্যাপো, তোমাদের একটু আগে যেটা বললাম যে একটা আন্তর্ব্যক্তিক সম্পর্ক তৈরি হওয়ার পরে তার সঙ্গে কি একটা পেশাগত সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ সমাজকর্ম সহমর্মিতাতে বিশ্বাসী, সহযোগিতাতে বিশ্বাসী। তাহলে সেক্ষেত্রে সহমর্মিতা যখন তুমি হবে, সেক্ষেত্রে তোমার সঙ্গে সমাজকর্মী এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির একটা র্যাপো তৈরি হবে। এটাকে বলে পেশাগত সম্পর্ক। অর্থাৎ সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে এই পেশাগত সম্পর্ককে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সম্পর্ক স্থাপনে সহায়তা করে থাকে এই র্যাপো। আমরা তাহলে আজকে যে তোমাদের সৃজনশীল কোশ্চেনের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে আলোচনা করলাম, সবটুকুই আমরা আশা করছি তোমরা এই অধ্যায় থেকে সহযোগিতা পেয়েছো, অর্থাৎ এই অধ্যায় থেকে তোমরা যা কিছুই পড়েছো আরো সৃজনশীল কোশ্চেন এই অধ্যায় থেকে আসতে পারে। তোমাদেরকে জাস্ট আমি ফলোয়ার হিসেবে তোমাদেরকে দেখানো হলো যে সৃজনশীল প্রশ্নের
আসলে উত্তরগুলো কিভাবে সাজিয়ে দিতে হবে এবং সেই সমাধানগুলো সুন্দরভাবে সাজিয়ে দিলে তোমার প্রশ্নের মান আরো বেশি উন্নততর হবে। এবং আমরা আশা করছি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র স্টেম কেন্দ্রিক, স্টেমের মধ্যে যা থাকে তোমরা সেগুলোই তুলে দেওয়ার চেষ্টা না করে বইয়ের মধ্যে তোমরা যা পড়ছো, যা শিখছো সেগুলোই সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করবে। তবেই তোমাদের সৃজনশীল প্রশ্নের মান অনেক বেশি উন্নততর হবে। তাহলে আমরা আজকের আলোচনায় যে আলোচনা যেগুলো করলাম সেগুলো হচ্ছে উদ্দীপকের বৈশিষ্ট্য ছাড়াও সমাজকর্মের আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, এই কথাটি সঠিক এবং যথার্থ। অর্থাৎ কোশ্চেনটা ছিল যে শুধু মাত্র ওই ৩টা বৈশিষ্ট্যই সমাজকর্মের মূল বৈশিষ্ট্য নয়, এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য যেগুলো আমরা এই আলোচনায় তোমার ঘ নাম্বার আলোচনায় আলোচনা করলাম। তো তোমাদের সঙ্গে আজকে আমাদের এই সৃজনশীল প্রশ্নের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং তার সমাধানও তোমাদেরকে দেয়া হলো আজকের ক্লাসে। আশা করছি তোমরা এই ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হয়েছো এবং এই আমরা সামনের ক্লাসে আরো বেশি তোমাদের বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে আমাদের সঙ্গে একত্রিত থাকবে এবং আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ইনশাআল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে।